পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। ঠিক আছে, এখানে গ্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই চ্যাপ্টারের মূলত আলোচনার বিষয় হচ্ছে গ্যাস। আমি তোমাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের প্রথম লেকচার। ঠিক আছে, প্রথম লেকচারে আমরা গ্যাস সূত্রাবলী নিয়ে আলোচনা করব। গ্যাস সূত্রাবলীতে কি কি আছে? এক নম্বরে আছে বয়েলের সূত্র। এক নম্বরে আছে বয়েলের সূত্র। 2 নম্বরে আছে চার্লসের সূত্র। 3 নম্বরে আছে রেনুর সূত্র। ঠিক আছে, রেনুর সূত্র। আমি এই প্রত্যেকটা সূত্র নিয়ে আলোচনা করব। আগে ধরো আমার এখানে একটা বার্থডে বেলুন আছে। ঠিক আছে, কি আছে? একটা বার্থডে বেলুন আছে। ঠিক আছে, এই বার্থডে বেলুনের ভিতরে তুমি কি করছো? বিভিন্ন গ্যাসের অণু দ্বারা বইরে রাখছো। এটাতে কি কি আছে দেখো। তুমি যদি তাপমাত্রা পরিবর্তন করো, এই জায়গায় যদি তুমি টেম্পারেচারের মান বাড়াও, তাহলে কি হবে? টেম্পারেচারের মান বাড়াইলে তার চাপের পরিমাণ বেড়ে যাবে, প্রেসারের পরিমাণ বেড়ে যাবে, ভলিউম বেড়ে যাবে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চলরাশি তিনটে। ঠিক আছে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ক্ষেত্রে চলরাশি চলরাশি তিনটি। চলরাশি তিনটি কি কি? এক নাম্বার হচ্ছে আয়তন। এক নম্বরে হচ্ছে কি? আয়তন, যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। 2 নাম্বার হচ্ছে চাপ, যাকে আমরা পি দিয়া প্রকাশ করি। 3 নাম্বার হচ্ছে তাপমাত্রা, যাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে গ্যাসের চলরাশি তিনটি কি কি? পি, বি, টি। ঠিক আছে, চলরাশি কাকে বলে? চলরাশি হচ্ছে যে কোনো একটার মান স্থির রাখা কি কি? পিভিটি, তাই না? এই পিভি আর টি, যদি তুমি একটার মান স্থির রাখো, তাহলে বাকি দুইটার পরিবর্তন কোনো না কোনো নিয়ম মেনে চলবে। একে বলা হয় চলরাশি। যেমন তুমি যদি একটাকে স্থির রাখো, বাকি দুইটা কোনো না কোনো নিয়ম মেনে চলবে। পি কে স্থির রাখো, বি আর টি একটা নিয়ম মেনে চলবে। তুমি বি কে স্থির রাখো, পি আর টি কি করবে? আর একটা নিয়ম মেনে চলবে। এটা হচ্ছে চলরাশি। তাহলে গ্যাসের ক্ষেত্রে চলরাশি তিনটা কি কি? পি, ভি, টি। এখন আসো এখানে, বয়েল তার সূত্রে কি বলছে, চার্লস তার সূত্রে কি বলছে, রেনো তার সূত্রে কি বলছে। ঠিক আছে, কে তার সূত্রের মধ্যে কি কি বলছে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, আসো। বয়েলের সূত্রে বয়েল কিসের কিসের পরিবর্তন দেখাইছে? বি এবং পি এর পরিবর্তন দেখাইছে, যেখানে পি কি ছিল? স্থির ছিল। চার্লসের সূত্রে বি এবং টি পরিবর্তিত হয়েছে, কে স্থির ছিল? পি স্থির ছিল। রেনুর সূত্রে কে ছিল? রেনুর সূত্রে হচ্ছে পি এবং টি পরিবর্তনশীল, বি কি থাকে? স্থির থাকে। এটার উপর ভিত্তি করে রেনুর সূত্র দিচ্ছে, চার্লস দিচ্ছে, বয়েল দিচ্ছে। আমাদের প্রায় পুরো চ্যাপ্টার জুড়ে এই পি, ভি এবং টি নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তোমরা কি জানো এই পি, ভি এবং টি এর স্ট্যান্ডার্ড ভ্যালু আছে? আমরা ওই স্ট্যান্ডার্ড ভ্যালু গুলি আগে বুঝে নিই, তারপরে হচ্ছে আমরা সূত্রে যাব। ঠিক আছে, আসো। প্রথমে আমরা বলবো প্রমাণ তাপমাত্রা। ঠিক আছে, বের করো গ্যাস সূত্রাবলী। প্রমাণ তাপমাত্রা। ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা এবং চাপ, যার ইংরেজি হচ্ছে STENDARD, স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এইটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা এবং চাপ। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, প্রমাণ তাপমাত্রা এবং চাপ। খেয়াল করো, এই প্রমাণ তাপমাত্রা এবং চাপের মধ্যে কি বলছে? আমরা প্রথমে বের করবো প্রমাণ তাপমাত্রাটা। প্রমাণ তাপমাত্রা, ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা। যে তাপমাত্রায় যে তাপমাত্রায় যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ বিশুদ্ধ বরফ
বরফ গলে গলে পানিতে পরিণত হয় পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই তাপমাত্রাকে সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলা হয়। প্রমাণ তাপমাত্রা বলা হয়। আচ্ছা, প্রমাণ তাপমাত্রা আবার আমি যদি বলি যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয়, তাকেও তো প্রমাণ তাপমাত্রাই বলে। দুটোতে একই। যে তাপমাত্রা কত? 0°C। প্রমাণ তাপমাত্রার মান হচ্ছে প্রমাণ তাপমাত্রার প্রমাণ তাপমাত্রার প্রমাণ তাপমাত্রার মান হচ্ছে 0°C বা 273 কেলভিন। তাহলে একটা জিনিস পেয়ে গেলা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 273 কেলভিন। এই চ্যাপ্টারের অধিকাংশ অঙ্ক করতে গেলে আমার কেলভিন স্কেলে নেওয়া লাগবে টেম্পারেচার। আর আমরা জানি তাপমাত্রা আন্তর্জাতিক একক কি? কেলভিন। আমরা এটা কেলভিন স্কেলে তৈরি করবো। কত? 273 কেলভিন। এখন আসো প্রমাণ চাপ কাকে বলে? ঠিক আছে, প্রমাণ চাপ। প্রমাণ চাপ আগে ব্যাপারটা বুঝো। কি বলছে? প্রমাণ চাপটা কি? তুমি ধরো এটা হচ্ছে তোমার কলেজের মাঠ। ঠিক আছে, এই কলেজের মাঠে একটা স্তম্ভ তুমি কল্পনা করছো। কি? একটা স্তম্ভ কল্পনা করছো। ঠিক আছে, একটা স্তম্ভ তুমি কল্পনা করছো। যে স্তম্ভের এটা হচ্ছে কি? উপরের স্তর, আর এটা হচ্ছে কি? নিচের স্তর। এটাকে যদি তুমি কোনো কিছু দ্বারা পূর্ণ করে দাও, তাহলে এটার, ঠিক আছে, হাই স্কুলে তোমরা একটা সূত্র পড়ছিলাম, এরকম একটা চিত্রই ছিল। এইচ গভীরতার কোন স্থানে এইচ গভীরতার এইচ গভীরতার কোন স্থানে স্থানে চাপের মান পি ইজুকুল টু এইচ রোজি। এখানে আমি এটা ব্যবহার করব, এই সূত্রের উপর এই সূত্রটা ব্যবহার করে যে কোনো জায়গায় যদি এরকম এইচ গভীরতার, মনে করো তুমি এইচ গভীরতার একটা রাখছো, কি জানি বলে, এক বোতল পানি রাখছো, বোতলের পানিটা নিচের পৃষ্ঠে কত চাপ দিচ্ছে এটা আমরা বের করতে পারি কোন সূত্র ব্যবহার করে? পি ইজুকুল টু এইচ রোজি ব্যবহার করে আমরা এটা বের করতে পারি। ঠিক আছে, পি ইজুকুল টু এইচ রোজি ব্যবহার করে আমরা এটা বের করতে পারি। তাহলে আসো প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের পৃথিবী পৃষ্ঠের পৃথিবী পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, পৃথিবী পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পুরু 76 সেন্টিমিটার পুরু পুরু পারদ স্তম্ভ, পৃথিবী পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পুরো পারদ স্তম্ভ যে চাপ দেয় যে চাপ দেয় তাকে তাকে প্রমাণ চাপ তাকে প্রমাণ চাপ বলা হয়। ঠিক আছে, অতএব প্রমাণ চাপ পি ইকুয়াল টু আমরা কি জানি? এইচ রো জি। এখানে স্তম্ভের উচ্চতা কত? স্তম্ভের উচ্চতা এইচ ইকুয়াল টু কত? 76 সেন্টিমিটার, ইকুয়াল টু 0.76 মিটার। পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব র ইকুয়াল টু কত? পারদের ঘনত্ব র ইকুয়াল টু হচ্ছে 13,596 কেজি পার মিটার কিউব। আর জি ইকুয়াল টু তো সবসময় 9.8 ms/2 আসে। তাইলে এখানে আমরা বের করলে প্রমাণ চাপ পি ইকুয়াল টু কত আসবে? 0.76। রো ইকুয়াল টু 13,596, জি এর মান 9.8 প্যাসকেল। এটা বসাইলে পি ইকুয়াল টু আসে 101/325। শর্টকাটে লিখলে পি ইকুয়াল টু কত আসবে? 1.01 × 10⁵ প্যাসকেল
দ্যাট মিন আমরা যখন অঙ্ক করি আমরা অঙ্কতে পি ইজ ইকুয়াল টু সবসময় কি বসাবো 10⁵ প্যাসকেল বসাবো এবং এইটা বসাই আমরা কি করব অঙ্ক করব। তাইলে প্রমাণ তাপমাত্রা পাইলাম, প্রমাণ চাপ পাইলাম। তোমাদের বইয়ে একটা জিনিস দেওয়া নাই, এটা হচ্ছে প্রমাণ আয়তন। প্রমাণ আয়তন কোনো কোনো সময় আমরা ব্যবহার করি, মানে সার্বজনীন না, এক মূলের ক্ষেত্রে একটা প্রমাণ আয়তন আছে, তোমরা এটা হাই স্কুলে পড়েছো। ঠিক আছে, সেটা কিরকম হয় খেয়াল করো। ঠিক আছে, হুম, খেয়াল করো। প্রমাণ আয়তন, প্রমাণ আয়তন, প্রমাণ আয়তন কাকে বলে? এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এক মূলের ক্ষেত্রে। তোমরা জানো এক মূল যে কোনো গ্যাসীয় পদার্থের, যে কোনো এক মূল যে কোনো গ্যাসীয় পদার্থের পদার্থের আয়তনের মান সমান। এক মূল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনের মান সমান। এই আয়তনের মান কত? সেই আয়তনের মান হচ্ছে, সেই আয়তনের সেই আয়তনের সেই আয়তনের মান হচ্ছে বি ইজ ইকুয়াল টু 22.4 লিটার। লিটার কোন এমকেএস একক না, আমি অঙ্ক করতে গেলে লিটারকে আমার মিটারে চেঞ্জ করতে হবে। লিটার কিসের একক? আয়তনের একক, কিন্তু আয়তনের এমকেএস একক কি? লিটার। তাহলে আমরা জানি আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, বা এই 1 লিটার সমান 10⁻³ অতএব প্রমাণ আয়তন বি ইজ ইকুয়াল টু 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। এটা হচ্ছে প্রমাণ আয়তনের মান। বি ইজ ইকুয়াল টু কত? 22.4 ইন্টু 10⁻³ মিটার। এই যে প্রমাণ আয়তন, প্রমাণ চাপ এবং প্রমাণ তাপমাত্রা তুমি জেনে নিয়েছো, এটা তোমার পরবর্তীতে বারবার কাজে লাগবে, তুমি এটাকে কাজে লাগাবা। খেয়াল করো। আলোচনা করব এখন বয়েলের সূত্র। বয়েলের সূত্র আলোচনা করব। বয়েলের সূত্র খাঁটি বাংলায় কি লিখছে? স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের কোনো গ্যাসীয় পদার্থের তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তনের মান, পদার্থের আয়তনের মান প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ভি আয়তনের কোনো ভি আয়তনের ভি আয়তনের কোনো ভি আয়তনের কোনো কোনো গ্যাসীয় পদার্থের চাপের মান পি হলে, ভি আয়তনের কোনো গ্যাসীয় পদার্থের চাপের মান পি হলে আমরা কি বলছি? যে স্থির তাপমাত্রায় কি থাকবে? বি ইজ প্রপোর্শনাল টু 1/p। যখন পি স্থির, তাহলে কি পাইছো? বি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাহলে বি ইজ ইকুয়াল টু কি পাবা? কে ইন্টু 1/p, বা পি ভি ইজ ইকুয়াল টু কে। এটা হচ্ছে একটা সূত্র, ঠাডা মুখস্থ করে রাখবা। পি বি ইজ ইকুয়াল টু কে, এটা দ্বারা বোঝায় P1 V1 ইজ ইকুয়াল টু
P2 B2 is equal to P3 B3 is equal to P4 B4 is equal to PN is equal to K। ধরো আমার কে এর মান হচ্ছে কত, ধরি আমি কে এর মান হচ্ছে আমার 100। কে এর মান যদি 100 হয় তাহলে সবসময় পি আর বি এর গুণফল কোনটা, পি এর গুণফল বি এর, P1 B1 এর গুণফল P2 B2 এর গুণফল P3 B3 এর গুণফল P4 B4 গুণফল PN BN তাদের গুণফল সবসময় কত হবে, 100 হবে। তাদের গুণফল সবসময় 100 হবে, ঠিক আছে। তাদের গুণফল সবসময় কত হবে, 100, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এখন আমি যদি বসাই P=2 তাহলে B= কত হবে, P=2 বসাইলে B= কত আসবে, 50। P=4 বসাইলে B=25, কারণ এই দুইটার গুণফল সবসময় কত হবে, 100 হবে। তাহলে এটা যদি আমি বসাই 8 তাহলে এটা হবে 12.5। এটা যদি আমি বসাই 10 তাহলে এটা কত হবে, 10। ধরো এটা যদি আমি বসাই কত, এটা যদি আমি বসাই 12.5 তাহলে এটা কত হবে, 8। তুমি দেখো তো প্রথম ক্ষেত্রে ব্যস্তানুপাতিক ব্যাপারটা একটু আমরা আলোচনা করে নিই। ব্যস্তানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কথাটার মানে কি? ব্যস্তানুপাতিক কথাটার মানে হচ্ছে একটা রাশির মান যতটুকু বাড়বে আরেকটা রাশির মান ঠিক ততটুকু কমবে। যেহেতু বি এবং বি পরস্পরের ব্যস্তানুপাতিক, কি পড়া ছিল আগের লাইনে ছিল B=1/P। যেহেতু বি এবং বি পরস্পরের ব্যস্তানুপাতিক, কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা এই ঘটনা ঘটানোর সময় টেম্পারেচার তুমি চেঞ্জ করো না, তাহলে পুরো ঘটনা এলোমেলো হয়ে যাবে। যখন তুমি কোনো একটা পাত্রের চাপের পরিমাণ দ্বিগুণ করো, মনে করো একটা বার্থডে বেলুন ছিল তোমার, এই বার্থডে বেলুনে তুমি যদি চাপের পরিমাণ দ্বিগুণ করো, চারদিক থেকে চাপ দিয়ে চাপের পরিমাণ দ্বিগুণ করে ফেলছো, তাহলে চাপের পরিমাণ তুমি দ্বিগুণ করলে আয়তন কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাই নাকি? একটা এটাতে তুমি কি করছো, চাপের পরিমাণ দ্বিগুণ করছো, আয়তন কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। চাপের পরিমাণ দ্বিগুণ করছো, আয়তন অর্ধেক হয়ে গেছে। চাপের পরিমাণ 4 গুণ করছো, আয়তন কি হয়ে গেছে, 1/4 হয়ে গেছে, ঠিক আছে। এখানে চাপের পরিমাণ কত গুণ করছো, 5 গুণ করছো, আয়তন কি হয়ে গেছে, 1/5 হয়ে গেছে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের কনসেপ্ট, যে একটা রাশির মান যত গুণ বাড়ানো হয় আর একটা রাশির মান ঠিক তত গুণ কমে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের ধারণা। তাইলে এখন যদি আমি এখানে তুমি খেয়াল করো, এই যে এটার গাণিতিক গাণিতিক সমস্যার সমাধানের জন্য সূত্রটা কি হবে, গাণিতিক সমস্যা সমাধানের জন্য, এক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সূত্র কোনটি হবে, প্রয়োজনীয় সূত্র কোনটা হবে, সূত্র হবে কি, P1V1 = P2V2, বা কি হবে, এটাকে যদি গুছায় লেখো তাহলে কত আসবে, P1/P2 = B2/V1। যদি দুইটা রাশি ব্যস্তানুপাতিক হয়, যেমন বি আর বি পরস্পরের ব্যস্তানুপাতিক হয়, তাহলে তাদের ক্রম হয় যেমন B1/B2 = P2/V1। অর্থাৎ রাশি যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে তাদের ক্রম 1 2 চেঞ্জ হয়ে 2 1 হয়ে যাবে, এটার ক্রম কখনোই একরকম থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার এই যে বয়লের সূত্রটা গণিত করার জন্য তোমার এই সূত্র লাগবে অথবা এটা লাগবে। তারপরে হচ্ছে কলেজের পরীক্ষায় ক নাম্বারের জন্য তুমি এটা লিখবা। এখন MCQ এর জন্য এখানের কিছু কাজ আছে, এই ক্রিয়া কাজগুলোর উপর ভিত্তি করে তোমাকে কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। সেই লেখচিত্রের ধরনটা কিরকম হবে, ঠিক আছে, খেয়াল করো, লেখচিত্রের ধরনটা কিরকম হবে, ঠিক আছে। হুম, হুম, হুম। প্রথমে আসো, এখানে একটা লেখা অঙ্কন করো, এই একটা লেখা অঙ্কন করবে। এক্স অক্ষ বরাবর তুমি কি বসাইছো, এক্স অক্ষ বরাবর তুমি বসাইছো চাপের মান। এক্স অক্ষ বরাবর কি বসাবো তুমি, চাপের মান। ওয়াই অক্ষ বরাবর তুমি কি বসাবা, আয়তনের মান। আয়তনের মান, এই আয়তনের মান হচ্ছে বি আর চাপের মান হচ্ছে কত, পি।
চাপের মান 2, 4, 8, 10। তাহলে আমরা একটু বড় করে নিই। এটা হচ্ছে কত? 2, 4, 6, 8, 10। আর আয়তনের সর্বোচ্চ মান কত আছে? আয়তনের সর্বোচ্চ মান আছে কত? 50। তাহলে এখানে ধরো এটা হচ্ছে কত? 50। তার অর্ধেক এটা কত? 25। তার অর্ধেক এটা কত? 12.5। ঠিক আছে, তুমি খেয়াল করো, চাপের মান যখন তুমি 2, তখন তোমার আয়তন কত ছিল? 50। আয়তন ছিল তোমার কত? 50। চাপের মান যখন তুমি কমায় কি করছো? 4 করছো, তখন আয়তন কমায় কি হয়ে গেছে? 25 হয়ে গেছে। চাপের মান যখন তুমি 8 করছো, কত? 2, 4, 6, 8, 10। ঠিক আছে, তুমি যখন চাপের মান 4 করছো, 2 যখন ছিল, চাপের মান 2 যখন ছিল, তখন আয়তন ছিল কত? 50। চাপের পরিমাণ যখন 2 ছিল, তখন আয়তন ছিল কত? 50। তখন আয়তন ছিল 50। চাপের পরিমাণ যখন 4 করছো, তখন কমে কত হয়েছে? 25। যখন তুমি 8 করছো, তখন কত হয়েছে? 12.5। যখন তুমি 10 করছো, তখন এটাও কত? 10 বা একটু নিচে নামবে। ঠিক আছে, যে তুমি আরো বাড়ায়া ওইদিকে নাও, কত করো? তুমি যদি চাপের পরিমাণ বাড়ায় কত? 10, 12, 12.5 মনে করো এই জায়গায় নিয়েছো, তখন তোমার কি হবে? আয়তন কত হবে? 8 হয়ে যাবে, আরো কমে যাবে। ঠিক আছে, এরকম। তাহলে লেখটা আঁকলে লেখটার আকৃতি কিরকম হবে? ওটার আকৃতি হবে এরকম। শুধু পি আর এটা কি হইতেছে? এটা হচ্ছে পি বি লেখো। পি বনাম বি লেখো। পি বনাম বি লেখো। এটা পি বনাম বি না, যে কোনো রাশি যখন ব্যস্তানুপাতিক হয়, সেটা এ বি সি ডি যাই আঁকো না কেন, ব্যস্তানুপাতিক লেখকগুলি সবসময় এরকম একে বলা হয় অধিবৃত্তাকার লেখক। এটা হচ্ছে পি বনাম বি লেখক। পরীক্ষা এমসিকিউ আছে। আরেকটা লেখো আঁকো এখানে। এক্স অক্ষ বরাবর তুমি পি এর মান বসাইছিলে, তাই না? তাহলে পি এর মান কত ছিল? 2, 4, 6, 2, 4, 6, 8, তারপরে হচ্ছে কত? 10, 12। তুমি যাই বলো কেন, এই অক্ষ বরাবর তুমি কি বসাইছো? এই অক্ষ বরাবর তুমি বসাইছো চাপের মান। আর এই অক্ষ বরাবর তুমি কি বসাইছো? এই অক্ষ বরাবর তুমি বসাইছো পি এবং বি এর গুণফলের মান। কারণ পি বি এর মান আমরা কত ধরবো? পি বি এর মান গুণফল কত ছিল আমার? 100। ধরো এটা হচ্ছে কত? 100। তাহলে 100 হলে যখন 2 ছিল চাপের মান পি, তখনও পি বি এর গুণফল কত ছিল? 100। যখন 4 ছিল তখনও ছিল 100। যখন 6 তখন 100, 8এও 100, 10ও 100, 20ও 100। অর্থাৎ পি বনাম পি বি লেখো, সরল রেখা থাকে, কারণ এটা ধ্রুবক। যদি একইভাবে তুমি এরকম যদি পাশাপাশি এটা করো, যেখানে তোমার বি বনাম পি বি লেখো নাও, সেটাও কি হবে? এরকম সরল রেখা হবে, কারণ ধ্রুব রাশির মান কোনো পরিবর্তন হয় না। এই জন্য এটা সবসময় কি থাকে? সরল রেখা থাকে। এটা হচ্ছে বয়েলের সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আসো, এখন আমরা বয়েলের সূত্রের কিছু গাণিতিক জিনিস আলোচনা করব। ঠিক আছে, বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা। ঠিক আছে, বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা। আচ্ছা, হুম, বয়েলের সূত্রের বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা। বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যায় তুমি কি আলোচনা করতে পারো? ধরো এখানে তোমার একটা বাড়িতে একটা কি আছে? পানির চৌবাচ্চা আছে। এই চৌবাচ্চায় এরকম নিচ থেকে একটা বুদবুদ উপরে উঠতে থাকবে আর বড় হইতে থাকবে। এটা যখন এই জায়গায় আসবে, সে সবচেয়ে বড় হয়ে যাবে। এটা হচ্ছে এটা হচ্ছে কি? পৃথিবীর পৃষ্ঠ। এটাকে পৃথিবীর পৃষ্ঠ। এটা হচ্ছে চৌবাচ্চার তলদেশ। চৌবাচ্চার তলদেশ। একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, একটা হচ্ছে কি? চৌবাচ্চার তলদেশ। ঠিক আছে, একটা হচ্ছে কি? পৃথিবীর পৃষ্ঠ, আর একটা হচ্ছে কি? চৌবাচ্চার তলদেশ। খেয়াল করো।
একটা বায়ু বুদবুদ এই জায়গা থেকে এই জায়গায় আসছে। আয়তন ৩ গুণ বাড়লে চৌবাচ্চার গভীরতা কত? ঠিক আছে। এখানে আমরা কিছু জিনিস জানি। এই যে আমরা সূত্রগুলি করলাম না এতক্ষণ, P1 V1 is equal to P2 V2, এটার বাংলা ব্যাখ্যাটা কি হবে? প্রাথমিক অবস্থায় বা একটি অঞ্চলে প্রথম অঞ্চলে চাপের মান, প্রথম অঞ্চলে আয়তনের মান, প্রথম অঞ্চলে আয়তনের মান, প্রথম অঞ্চলে তাপমাত্রার মান, ঠিক আছে? প্রথম অঞ্চলে তাপমাত্রার মান। এটাকে আমরা কি ধরতে পারি? প্রথম অঞ্চল যদি হয়, এই অঞ্চলে আমরা চাপের মান ধরতে পারি P1, আয়তনের মান B1, তাপমাত্রার মান T1। আবার আবার দ্বিতীয় অঞ্চলে চাপের মান P2, দ্বিতীয় অঞ্চলে আয়তনের মান P2, দ্বিতীয় অঞ্চলে তাপমাত্রার মান is equal to T2। এই দুইটা অঞ্চল নিয়ে মনে করে এখানে আমার দুইটা অঞ্চল নিলাম। সমুদ্রের তলদেশে এক অঞ্চল, উপরের দেশে আরেক অঞ্চল। কোনো একটা কূপের তলদেশে এক অঞ্চল, উপরে আরেক অঞ্চল। তবে যে অঞ্চলটাকে তুমি বিবেচনা নিবা, এই অঞ্চলের সবগুলির সাফিক্সের মান কি হবে? একই হবে। তো তুমি যেহেতু এখানে এই পৃথিবীর পৃষ্ঠে চাপের মান P1, আয়তনের মান B1, তাপমাত্রার মান T1 ধরো। পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠে চাপের মান is equal to P1। পৃথিবীর পৃষ্ঠে আয়তনের মান B1। পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রার মান is equal to T1। তাইলে এই পানির তলদেশে চাপের মান কত? পানির তলদেশে চাপের মান হচ্ছে P2, পানির তলদেশে আয়তনের মান B2, পানির তলদেশে তাপমাত্রার মান T2, ঠিক আছে? তাপমাত্রার মান T2। এখন আমরা অঙ্ক করার সময় কি কাজ করব? যদি এরকম হয়, একটি বায়ু বুদবুদ পুকুরের তলদেশ থেকে পৃথিবীর পৃষ্ঠে আসলে আয়তনের মান 3 গুণ হলে, বায়ু বুদবুদ পুকুরের তলদেশ থেকে পৃথিবীর পৃষ্ঠে আসলে আয়তনের মান 3 গুণ হলে পুকুরের গভীরতার মান কত? পুকুরের গভীরতার মান কত? ঠিক আছে? দেখো, আমরা জানি P1 B1 is equal to P2 B2। আচ্ছা, আমাকে গভীরতা বের করতে হবে। P1 টা কি? আমার জানা মান। P1 এর মান সবসময় কত? এই P1 এর মান আমি কত জানি? P1 এর মান P
P1 ইজ ইকুয়াল টু, আমরা একটু আগে বলছি পৃথিবীর পৃষ্ঠের সর্বত্র, পৃথিবীর সমতল পৃষ্ঠের সর্বত্র, পাহাড়ের চূড়ায় গেলে আবার ভিন্ন হয়ে যাবে, খনির গভীরতায় গেলে আবার ভিন্ন হয়ে যাবে, সেটা অন্য হিসাব, কারণ জি এর মান চেঞ্জ হয়ে গেলে সব চেঞ্জ হয়ে যাবে। কিন্তু পৃথিবীর পৃষ্ঠে এই P1 এর মান সবসময় 10⁵ প্যাসকেল। ঠিক আছে, কত? P1 এর মান কত? 10⁵ প্যাসকেল। P1 এর মান কত? 10⁵ প্যাসকেল। আর প্রশ্নে কি বলছে, একটা বায়ু বুদবুদ পুকুরের তলদেশ থেকে পৃথিবীর পৃষ্ঠে আসলে আয়তনের মান 3 গুণ। তাহলে এই জায়গায় B2 ইজ ইকুয়াল টু তোমার বি হলে B1 ইজ ইকুয়াল টু কত হবে? B1 ইজ ইকুয়াল টু হবে 3B। B2 ইজ ইকুয়াল টু যদি তোমার বি হয় তাহলে B1 ইজ ইকুয়াল টু 3B। এটা প্রশ্নে বলে দিছে আয়তনের মান 3 গুণ হলে পুকুরের গভীরতা কত। আচ্ছা, এই যে পৃথিবীর পৃষ্ঠ, এই জায়গায় যে আমরা P ইজ ইকুয়াল টু কি পাইছিলাম? S রো জি পাইছিলাম। S রো জিটা আমরা কোথেকে পাইছিলাম? এখানে একটা 76 সেন্টিমিটার পুরো পারস্তম্ভ ছিল, তাইলে এই চাপ দিছে। এই জায়গায় যখন বুদবুদটা আছে তখন তার উপরে 76 সেন্টিমিটার পারদের চাপটা ছিল, আর কোনো চাপ ছিল না। এই বুদবুদ যখন পুকুরের তলদেশে যায় তাহলে তো তার সাথে আবার এই যে পানি, এই উচ্চতার পানি আছে, এই উচ্চতার পানি তার উপর চাপ দিব, তাহলে উপরের যে চাপটা আসছিল 10⁵, এটা তো আছে, এর সাথে আবার কি হবে, এই গভীরতার পানির চাপটা এসে যোগ হয়ে যাবে। এই জায়গার দড়ি পুকুরের গভীরতা কত? এইচ। ঠিক আছে, দড়ি পুকুরের গভীরতা এইচ। ঠিক আছে, দড়ি দড়ি পুকুরের গভীরতা, দড়ি পুকুরের গভীরতা ইজ ইকুয়াল টু এইচ। তাহলে বের করো P1, B1 ইজ ইকুয়াল টু কত ছিল? 3B। P2 ইজ ইকুয়াল টু কি আছে? P1 প্লাস S রো জি, আর B2 ইজ ইকুয়াল টু কি ছিল? B। P2 কেন? P2 এর উপরে কি ছিল? এই যে পৃথিবী পৃষ্ঠের চাপ যেটা P1, এটা তো আছে, প্লাস কি হবে? এই S রো জিটা এখানে যুক্ত হবে। ঠিক আছে, তাইলে আমরা কি লিখবো? 3P1 ইজ ইকুয়াল টু হচ্ছে P1 প্লাস S রো জি। তাহলে এখান থেকে বের করলে কি আসবে? 2P1 ইজ ইকুয়াল টু H রো জি। তাহলে H ইজ ইকুয়াল টু কত? 2P1 ডিভাইডেড বাই রো ইন্টু জি। তাহলে এখানে H এর মানটা বের করো। H এর মানটা কি আসতেছে? 2, P1 এর মান 10⁵, রোর মান কত? পানির ঘনত্ব 10 কিউব, জি এর মান 9.8। এখান থেকে আমি H এর মানটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি? পুকুরের গভীরতাটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, 2 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 10 কিউব 10⁵ ইন্টু 9.8 ইকুয়াল টু কত আছে? 20.4 মিটার। ঠিক আছে, 20.4 মিটার। 200 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু কত? 20.